যদি ভাবো অল্প দিনে বড়লোক কিভাবে হওয়া যায়, তবে এই স্ক্যামারের গল্পটা তোমার জানা দরকার। নিজের পকেটে সরকারের বড় বড় রাঘব বলদের রেখে সে স্রেফ কথার জাদুতেই টাকা কামানোর এক কারখানা খুলে বসে। কিন্তু পুলিশ যখন এই টাকার পাহাড় ধসিয়ে দিতে আসে, তখনই শুরু হয় আসল খেলা। বলছিলাম কোরিয়ার অন্যতম সেরা ক্রাইম থ্রিলার মুভি মাস্টারের কথা। এই মুভি শেষ না করে তুমি উঠতেই পারবে না। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা সরাসরি পরিচিত হই ওয়ান নেটওয়ার্ক নামের এক বিশাল ফিনান্স কোম্পানির সাথে। আজ তাদের জাঁকজমকপূর্ণ অ্যানিভার্সারি অনুষ্ঠান চলছে, যার কারণে চারিদিকের পরিবেশটা ভীষণ উৎসব মুখর হয়ে রয়েছে। এই কর্পোরেট সাম্রাজ্যের একছত্র অধিপতি বা প্রধান চেয়ারম্যান হলো জিং ইয়াংপেল। সেই মানুষটা দেখতে যেমন স্মার্ট, তার কথা বলার জাদুকরী স্টাইলটাও ঠিক তেমনই মারাত্মক। কয়েক হাজার সাধারণ ইনভেস্টর আর বড় বড় শেয়ার হোল্ডারদের সামনে স্টেজে দাঁড়িয়ে সে যখন মাইক্রোফোন তুলে নেয়, তখন পুরো হলরুমে হঠাৎ পিনপতন নীরবতা নেমে আসে। চেয়ারম্যান জিং তার সুনিপুণ বক্তব্যের মাধ্যমে সেখানে উপস্থিত সবার দুর্বল ইমোশন নিয়ে খুব নিখুঁতভাবে খেলতে থাকে। সে বেশ গম্ভীর গলায় বলে, আজ ভোর রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, যেখানে আপনারা সবাই ভালোবেসে আমাকে শক্ত করে আলিঙ্গন করছেন। মানে চিন্তা করো, এই ধূর্ত লোকটা কত বড় সাইকোপ্যাথ হলে হাজারটা মানুষের সামনে এমন একটা ফেক ইমোশন তৈরি করতে পারে। জিং এর কৃত্রিম আবেগ ভরা কথাগুলো শুনে অডিয়েন্সের আসনে বসা অনেক মানুষের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। তাদের কাছে জিং হলো একজন দেবতাতুল্য মানুষ, যে কিনা তাদের অন্ধকার জীবনের স্বপ্ন পূরণের জন্য একটা রাস্তা দেখাচ্ছে। তার এই মিষ্টি কথায় ভুলে সাধারণ মানুষ তাদের জীবনের সব জমানোর শেষ সম্বলটুকু এই কোম্পানির ফান্ডে ইনভেস্ট করতে মোটেও দ্বিধা করে না। কিন্তু এই হাসি মুখের আড়ালে যে কত বড় একটা স্ক্যাম লুকিয়ে আছে, সেটা তখনও কেউই ধরতে পারেনি। মোট কথা, এই পুরো খেলায় সাধারণ মানুষগুলো স্রেফ একটা বোকা গুটি ছাড়া আর কিছুই ছিল না। তবে জিং নিজেকে যতই চতুর ভাবুক না কেন, তার এই বিশাল মিটিং এর ভিতরে একদল তুখোর ইন্টেলিজেন্স অফিসার আগে থেকে ছদ্মবেশে উপস্থিত ছিল। জিং এর এই রমরমা ব্যবসার আড়ালে যে প্রতিনিয়ত অবৈধ লেনদেন চলছে, সেটাই তীক্ষ্ণ ডিটেকটিভদের নজর এড়ায়নি। সেখানে উপস্থিত থাকা এক গোয়েন্দা সদস্য ওয়ান কোম্পানির মেইন সিস্টেম ম্যানেজার পার্ক জং হোকে নিজের ফোন থেকে বারবার কানেক্ট করার চেষ্টা করছিল। এই পার্ক হলো চেয়ারম্যান জিং এর একদম ডান হাত এবং তাদের কোম্পানির পুরো আইটি সিস্টেমের মাথা। কিন্তু পার্ক তখন গোয়েন্দাদের কোনো ধরনের রেসপন্স দিচ্ছিল না। সে যেন নিজে একটা অদ্ভুত জগৎ নিয়ে ব্যস্ত ছিল। মিটিং শেষ হওয়া মাত্রই জিং তার পরবর্তী গোপন এজেন্ডা সফল করার জন্য দ্রুত স্পট থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পার্ক যখন আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে এসে তার নিজের লাক্সারি গাড়ির ভিতরে বসে, তখনই সেখানে হুট করে এক নাটকীয়তা ঘটে যায়। একদম আকস্মিকভাবে একজন সুন্দরী মেয়ে তার গাড়ির পিছনের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে এবং সাথে সাথে সে নিজের হাতে একটা ডিভাইস দিয়ে গাড়ির সব ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন করে দেয়। পার্ক কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা বেশ ঠান্ডা গলায় নিজের পরিচয় দেয়, আর সে হলো লেফটেন্যান্ট শি জেমা। শি জেমা সরকারের ফিনান্স ক্রাইম ডিপার্টমেন্ট থেকে সরাসরি এসেছে। তার স্পষ্ট নির্দেশ ছিল, তুমি চুপচাপ আমাদের সাথে চলো, তা না হলে একটা মিথ্যা কেসে তোমাকে এখানেই ফাঁসিয়ে দেব। পার্ক অত্যন্ত বুদ্ধিমান লোক, তাই সে চারপাশটা তাকিয়ে খুব সহজেই বুঝতে পারে এই মুহূর্তে তার পালানোর আর কোনো পথ নেই। তাই কাস্টাডিতে যাওয়ার আগে সে লেফটেন্যান্ট সিং এর কাছে বিশেষ অনুমতি নিয়ে একটা কল করে তাদের কোম্পানির অন্য এক প্রবীণ ফাউন্ডার মামা কিমকে। তার সেই কোডেড মেসেজটি ছিল, আমার আসতে 1 ঘন্টা দেরি হলে আমাকে রেখে আপনারা চলে যেন। এবার তারা চলে আসে ক্রাইম ডিপার্টমেন্টের মেন হেডকোয়ার্টারে। সেখানে টিম ক্যাপ্টেন কিম সরাসরি পার্কের মুখোমুখি হয়ে একটা চেয়ারে বসে। ক্যাপ্টেন কিমের তীক্ষ্ণ দুচোখ পার্কের মুখের উপরেই স্থির হয়ে আছে। এই ক্যাপ্টেনের কাছে অলরেডি ভেতরে থাকা পাক্কা খবর এসেছে যে চেয়ারম্যান জিং ইয়াংপেল প্রায় $100 কোটি এক বিশাল আন্তর্জাতিক ফ্রড করার প্রিপারেশন নিচ্ছে। আর পার্ক যেহেতু এই কোম্পানির মেন সিস্টেম ম্যানেজার, তাই আইনের চোখে এই ভয়ঙ্কর অপরাধের সমান দায়ভার তার কাঁধে এসে পৌঁছায়। ক্যাপ্টেন কিম তখন পার্কের মনের অবস্থা বুঝতে পেরে তাকে একটা বড় অফার দেয়। সে নিজের গলা কিছুটা নামিয়ে বলে, তুমি যদি আমার সাথে সম্পূর্ণ কোঅপারেট করো এবং জিং এর সব কুকীর্তি ফাঁস করে দাও, তবে তোমার আইনি শাস্তি কমিয়ে দেওয়ার ব্যবস্থা আমি নিজে করব। পার্ক এবার বেশ মানসিক চাপে পড়ে যায়, কারণ তার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম ঝরতে শুরু করেছে। সে নিজের মনে খুব দ্রুত রিয়ালাইজ করে যে পুলিশের কাছে তাদের ইন্টারনাল অনেক সেন্সিটিভ ইনফরমেশন আগে থেকেই জমা আছে। তার উপর এই সৎ গোয়েন্দাদের বিপুল অর্থের লোভ দেখিয়ে কাবু করা কোনোভাবেই সম্ভব না।
তাই নিজের পিঠ বাঁচাতে সে শেষ পর্যন্ত পুলিশের সাথে হাত মেলানোর একটা রিস্কি সিদ্ধান্ত নেয়। তবে পার্ক নিজের বুদ্ধিতে জিংয়ের কাছে এই ঘটনার পুরোটা গোপন রাখার চেষ্টা করে। সে ক্যাপ্টেন কিমের চোখের সামনেই মামা কিমকে ফোন করে আবার একটা মিথ্যা বলে। সে জানায় স্রেফ পুলিশের একটা টহল গাড়ির সাথে তার নিজের গাড়ির সামান্য ধাক্কা লাগায় তাকে লোকাল পুলিশ স্টেশনে যেতে হয়েছে। পার্কের মুখের এই সাধারণ অ্যাক্সিডেন্টের কথা শুনে ওয়ান নেটওয়ার্কের মেইন ডাটা ডিলিট করার কাজ আপাতত বন্ধ করে দেয় মামা কিম। সে নিজ হাতে মাউসটা টেবিলের উপর রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অর্থাৎ পার্ক নিজের চতুরতা দিয়ে পুলিশ এবং নিজের কোম্পানি দুপক্ষকেই একসাথে অন্ধকারের মধ্যে রেখে দিল। ইতিমধ্যে চেয়ারম্যান জিং যখন ফেডারেল জেনারেল চিফ ওয়াং এর সাথে একটা আলিশান রিসোর্টে নিজের আনন্দের সময় কাটাচ্ছিল, তখন পার্কের এই আকস্মিক আটক হওয়ার খবর শুনে সে প্রচন্ড রাগান্বিত হয়। জিং আসলে এতটাই পাওয়ারফুল ছিল যে সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বড় বড় রাজনীতিবিদরা সবসময় তার পকেটেই থাকতো। রাতের বেলা জিং ইয়াংপেল নিজের গোপন ডেরায় একটা আর্জেন্ট মিটিং ডাকে, যেখানে মামা কিম এবং পার্ক জোয়াংহো বাধ্য হয়ে উপস্থিত হয়। সেই রাজকীয় ডিনার টেবিলে বসে তারা ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে একে অপরের প্রতি অন্ধ ট্রাস্ট বজায় রাখার প্রতিজ্ঞা করে। যদিও মামা কিমের সন্দেহী মনে পার্কের উপরে একটা সূক্ষ্ম অবিশ্বাস অলরেডি দানা বাঁধতে শুরু করেছে, কারণ সে পার্কের চোখের পলক ফেলার স্টাইলটা খুব মনোযোগ দিয়ে নোটিস করছিল। ডিনার শেষ হওয়া মাত্রই পার্ক যখন রেস্টুরেন্টের বাইরে আসে, তখন তার দামি ফোনে লেফটেন্যান্ট শি জেংমার একটা সিক্রেট মেসেজ রিসিভ হয়। সেখানে বলা হয়েছে অবিলম্বে তাকে দেখা করার জন্য। কিন্তু পার্ক নিজেও কম ধূর্ত নয়। সে খুব ভালো করে জানতো যে গোয়েন্দারা ছদ্মবেশে তাকে সবসময় ফলো করছে। জাস্ট চিন্তা করো, এই মুহূর্তে পার্কের মাথায় কেমন এক মারাত্মক প্ল্যান ঘুরছে, যেখানে সে একসাথে পুলিশ এবং জিং দুজনকেই ধোকা দিতে চলেছে। পার্ক এবার গোয়েন্দাদের চোখে খুব সহজেই ধুলা দিতে নিজের অ্যাপার্টমেন্টে গিয়ে দ্রুত গায়ের কাপড় চেঞ্জ করে আর সাধারণ একটা লোকাল মিনি বাসে চড়ে বসে। এরপর সে মাঝপথে বাস থেকে নেমে অন্য একটা ট্যাক্সি করে তার এক পুরাতন বিশ্বস্ত বন্ধুর সাথে দেখা করতে চলে যায়। এই বন্ধু হলো ওয়ান নেটওয়ার্কের সেই সিক্রেট হ্যাকার, যে কিনা পর্দার আড়াল থেকে তাদের সব ইল্লিগাল কাজ টেকনিক্যালি সাহায্য করে থাকে। পার্ক যখন তার বন্ধুর ঘরে ঢুকে বলে যে ডিটেকটিভরা অলরেডি তাদের পিছু নিয়েছে, তখন সেই বন্ধুটা চরম ভয়ে নিজের সোফার উপর কুঁকড়ে যায়। পার্কের মাথায় তখন সম্পূর্ণ নতুন এবং এক অবিশ্বাস্য রকমের লোভী প্ল্যান ঘুরছিল। সে তার হ্যাকার বন্ধুকে বেশ নিচু গলায় বলে, পুলিশ আমাদের ডাটা সেন্টার আর মেন লেজার পেয়ে যাবে ঠিকই, কিন্তু তার আগেই আমরা কোম্পানির মেন অ্যাকাউন্ট হ্যাক করে $5 কোটি নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে নেব। 2 কোটি তোমার আর বাকি 3 কোটি আমার। এই বিশাল টাকার লোভ দেখে তার সেই হ্যাকার বন্ধু আর নিজেকে সামলাতে পারে না, যার ফলে সাথে সাথে নিজের ল্যাপটপ অন করে মেন কোডিং এর কাজ সে শুরু করে দেয়। এবার তোমার মনে একটা স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে যে এই লেজার জিনিসটা আসলে কি আর এটা কেন এত ইম্পর্টেন্ট। আসলে লেজার হলো চেয়ারম্যান জিং এর নিজের হাতে লেখা সেই পরম আকাঙ্ক্ষিত সিক্রেট ডায়েরি, যেখানে তার করা সব ইল্লিগাল কাজের নিখুঁত প্রমাণ আর সরকারের কোন কোন রাঘব বলকে কত টাকা ঘুষ দেওয়া হয়েছে তার সব ডিটেলস রেকর্ড করা আছে। এদিকে ক্যাপ্টেন কিম নিজের অফিসের কমিশনারের রুমে গিয়ে এই লেজারের আসল গুরুত্ব খুব ভালো করে বুঝিয়ে বলে। সে কমিশনারের টেবিলের সামনে দাঁড়িয়ে আরো জানায় যে জিং ইয়াংপেলের সাথে সরকারের বড় বড় ডিপার্টমেন্টের প্রধানরা সরাসরি জড়িত, বিশেষ করে চিফ ওয়াং। এর আগেও জিং কয়েকবার সততা নিয়ে কাজ করে পুলিশের হাতে ধরা পড়লেও চিফ ইয়াং এর পলিটিক্যাল পাওয়ারের কারণে সে প্রতিবারই হাসি মুখে ছাড়া পেয়ে গেছে। তবে এবারের লড়াইটা সম্পূর্ণ আলাদা, কারণ এই লেজারটা সরাসরি নিজেদের হাতে আসা মানেই জিং এর পুরো অন্ধকার সাম্রাজ্যের পর্দা 1 সেকেন্ডে ফাঁস হয়ে যাওয়া। যাই হোক, পরের দিন সকালে আমরা বড় টিভি স্ক্রিনে দেখতে পাই যে চিফ ওয়াং স্বয়ং ন্যাশনাল মিডিয়ার সামনে এসে ওয়াং নেটওয়ার্কের অনেক গুণগান গাইছে। দেশের এত বড় একজন কর্মকর্তার মুখ থেকে এমন প্রশংসা শোনার পর সাধারণ মানুষের মধ্যে কোম্পানির প্রতি কনফিডেন্স মুহূর্তের মধ্যেই হু হু করে বেড়ে ওঠে। ফলে তাদের ওয়ান নেটওয়ার্কের অফিসে নতুন শেয়ার হোল্ডারদের সংখ্যা প্রত্যেকদিন জ্যামিতিক হারে বাড়তে থাকে। অন্যদিকে পার্ক ও তার হ্যাকার বন্ধু তখন নিজেদের অন্ধকার ঘরে বসে জিং এর মেন অ্যাকাউন্ট হ্যাক করার চূড়ান্ত চেষ্টায় ব্যস্ত সময় পার করছে। কিন্তু ক্যাপ্টেন কিমতো আর হাত গুটিয়ে বসে নেই। সে নিজের ইন্টেলিজেন্স রুমের বড় মনিটরের আড়াল থেকে পার্কের প্রত্যেকটা ডিজিটাল মুভমেন্ট খুব সূক্ষ্মভাবে মনিটর করছিল।
পার্কের নিজের মনে হচ্ছিল যে সে বুঝি সবার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, কিন্তু বাস্তবে সে ছিল ক্যাপ্টেন কিমের আগে থেকেই পেতে রাখা এক বিশাল জালের মাঝখানে। জিং এর প্রধান ডেরায় ঢুকে এই মহামূল্যবান লেজার উদ্ধার করাটাই এখন গোয়েন্দা টিমের প্রধান এবং একমাত্র লক্ষ্য। এবার পরের দিনের সকাল, গোয়েন্দারা হঠাৎ পার্ককে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে নিজেদের চলন্ত গাড়ির ভিতরে বসায়। ক্যাপ্টেন কিম পার্কের ঠিক পাশে বসে সোজাসুজি জানায় সে কখন কোথায় যায় আর কার সাথে দেখা করে তার সবকিছুই গোয়েন্দাদের নখদর্পণে আছে। এই সব কথা শুনে পার্ক বেশ নার্ভাস হয়ে পড়ে, কারণ সে নিজের মনে খুব ভালো করে বুঝতে পারে যে তার ব্যক্তিগত হ্যাকিং প্ল্যানটাও হয়তো ক্যাপ্টেন কিম অলরেডি জেনে গেছে। ক্যাপ্টেন কিম তাকে কিছুটা ধমক দিয়ে বলে, তোমার সাহায্যে আমরা ওয়ান নেটওয়ার্কের মেইন ডাটা সেন্টার তো লোকেট করতে পেরেছি, কিন্তু এবার আমাদের আসল টার্গেট হলো চেয়ারম্যান জিং এর ওই গোপন লেজারটা। এই কথা বলেই কিম নিজের হাত দিয়ে পার্কের শার্টের ভিতরে হাইটেক অডিও আর ভিডিও রেকর্ডার ডিভাইস ঢুকিয়ে দেয়। পার্কের একমাত্র কাজ হলো জিং এর অফিসে গিয়ে তার সব মুভমেন্ট গোপনে লাইভ রেকর্ড করা। অন্যদিকে ইতিমধ্যে চেয়ারম্যান জিং তার আলিশান কনফারেন্স রুমে নতুন ইনভেস্টরদের সাথে আরো বড় মিটিং করছে। সে নিজের চতুর বক্তব্য দিয়ে তাদের নতুন নতুন সব লোভনীয় অফার দেয়, যার মধ্যে কারোর জন্য রয়েছে ফ্ল্যাট, কারোর বাচ্চার ফ্রি এডুকেশন ইত্যাদি ইত্যাদি। মিটিং শেষে জিং যখন তার লাক্সারি গাড়িতে করে অফিসের দিকে রওনা হয়, তখন পার্ক হুট করে তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। সে নিজের গাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা ফেক অজুহাত দেখিয়ে জিং এর সাথে গাড়িতে লিফট চায়, কিন্তু ঠিক তখনই চেয়ারম্যান জিং এর কাছে মামা কিমের একটা এজেন্টের ফোন আসে। ফোনের ওপাশ থেকে খবর আসে যে ফেডারেল চিফ ওয়াংকে পুলিশ ঘুষ নেওয়ার অপরাধে অ্যারেস্ট করেছে। এই কথা শুনে জিং বুঝতে পারে যে জল অনেক দূর অব্দি গড়িয়ে গেছে, তাই সে পার্কের দিকে এক রহস্যময় তীব্র দৃষ্টিতে তাকায়, আর এটা দেখে পার্কের বুকের রক্ত একদম হিম হয়ে যায়। এদিকে চেয়ারম্যান জিং নিজের অফিসে না গিয়ে সোজা তার আলিশান বাড়ির দিকে গাড়ি ঘোরায়। সে পার্কের সাথে নিয়ে নিজের রুমে ঢুকে সব জানলা খুব শক্তভাবে বন্ধ করে দেয়। পার্কের ভেতরটা তখন চরম ভয়ে শুকিয়ে যাচ্ছিল, কিন্তু সে কোনো মতে নিজের ইমোশন কন্ট্রোল করে স্বাভাবিক থাকার চেষ্টা করে। জিং তখন পার্ককে তার বেডরুমের পিছনের একটা সিক্রেট রুমে নিয়ে যায়, যেখানে দেয়ালের আড়ালে লুকানো ছিল সেই মহামূল্যবান লেজার ডায়েরি। অন্যদিকে ক্যাপ্টেন কিম তার নিজের হেডকোয়ার্টারে বসে পার্কের বডিতে থাকা ডিভাইসের মাধ্যমে পুরো দৃশ্যটা বড় স্ক্রিনে লাইভ দেখছিল। জিং তখন পার্কের একদম কাছে এসে খুব ঠান্ডা গলায় বলে, কে তোমার সাথে আছে বা কে তোমার সাথে নেই সেটা খুব ভালো করে ভেবে চিন্তে ডিসিশন নাও। জিং এর এই প্রচ্ছন্ন হুমকি শুনে পার্ক নিজের মনে রিয়ালাইজ করে যে তার ডাবল গেম ইতিমধ্যে ধরা পড়ে যাচ্ছে। অন্যদিকে ক্যাপ্টেন কিম আর এক সেকেন্ডও দেরি না করে নিজের কমিশনারের কাছ থেকে জিং এর বাড়িতে রেড দেওয়ার ফাইনাল পারমিশন চায়। এদিকে পার্কের খুশিতে তখন মাটিতে পা পড়ছিল না, কারণ তার হ্যাকার বন্ধু সাকসেসফুলি জিং এর মেইন অ্যাকাউন্ট থেকে $5 কোটি হ্যাক করে ফেলেছে। আজই ছিল এই জঘন্য অফিসে তার শেষ দিন, কিন্তু তার এই আনন্দ বেশি সময় স্থায়ী হয় না, কারণ ক্যাপ্টেন কিমের সাথে সাথে পার্ককে ফোন করে কঠোর অর্ডার দেয়। সে বলে রেড শুরু হওয়ার আগে তাকে ওই সিক্রেট রুম থেকে লেজারটা সশরীরে উদ্ধার করে বাইরে নিয়ে আসতে হবে। এখন পার্ক নিজের মনে না চাইলেও এই মারাত্মক রিস্কি কাজ করতে বাধ্য হয়, কারণ পুলিশ কাস্টাডি থেকে ছাওয়া পাওয়ার আর কোনো রাস্তা তার সামনে খোলা ছিল না। তবে ঠিক তখনই সিটির রাস্তায় এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী ঘটনা ঘটে। চিফ ওয়াং যখন পুলিশের কাস্টাডি থেকে নিজের গাড়িতে ফিরছিল, তখন মাঝ রাস্তায় সে জিং এর ভাড়া করা পেশাদার খুনিদের অনবরত গুলিতে স্পটে প্রাণ হারায়। চেয়ারম্যান জিং খুব ভালো করে জানতো যে চিফ ওয়াং মুখ খুললে তার নিজের পুরো ক্যারিয়ার এক সেকেন্ডেই শেষ হয়ে যাবে। এখন এই ব্লাডি নিউজে ক্যাপ্টেন কিম প্রচন্ড ক্ষিপ্ত হয়ে নিজের হাত টেবিলের উপরে জোরে আঘাত করে এবং পুরো টিম নিয়ে ওয়ান নেটওয়ার্কের হেডকোয়ার্টারে রেড দেওয়ার জন্য রেডি হয়। তবে আদালতের নিয়ম অনুযায়ী আসল লেজার না পাওয়া পর্যন্ত তারা লিগালি জিংকে অ্যারেস্ট করতে পারবে না। ওদিকে পার্ক আলিশান রুমের ভিতরে লেজারটা চুরি করতে গিয়ে হঠাৎ চেয়ারম্যান জিং এর একদম মুখোমুখি পড়ে যায়। আর কোনো উপায় না দেখে পার্ক এবার নিজের পিঠ বাঁচাতে নতুন একটা ইমোশনাল গেম খেলে। সে নিজের ভুল স্বীকার করে নিয়ে বেশ কান্নাকাটি করে বলে পুলিশ তাকে ব্ল্যাকমেল করে এই কাজটা করতে বাধ্য করেছে। এখন পার্কের এই সততা এবং চোখের জল দেখে চেয়ারম্যান জিং তাকে শেষবারের মতো ক্ষমা করে দেয়। জিংকে পুলিশের হাত থেকে বাঁচাতে পার্ক তখন এক ধূর্ত বুদ্ধি দিয়ে বলে,
অরিজিনাল লেজারটা জিং নিজের কাছে রাখুক আর পার্ক একটা সাদা ডায়েরি নিয়ে পুলিশের হাতে সারেন্ডার করুক, যাতে পুলিশ একবারে কনফিউজড হয়ে যায়। কিন্তু পার্ক আসলে আড়ালে জিংয়ের চোখ ফাঁকি দিয়ে নিজের হাতে কৌশলে আসল লেজারটাই পকেটে পুরে নেয়। এরপর জিংয়ের ডেরা থেকে পালানোর সময় পার্ক পার্কিং লটে এসে দেখে যে গাড়ির ভিতরে জিংয়ের কিছু গুন্ডা অলরেডি অস্ত্র হাতে বসে আছে। তারা পার্ককে জোর করে গাড়িতে তুলে ওখান থেকে কিডন্যাপ করে এক অজ্ঞাত স্থানে চলে যায়। ক্যাপ্টেন কিম নিজের জিপ নিয়ে অনেক চেষ্টা করেও পার্ককে রাস্তা থেকে উদ্ধার করতে পারে না। ততক্ষণে জিং তাদের মেইন ডাটা সেন্টারের সব তথ্য পার্মানেন্টলি ডিলিট করে দিয়ে তার মেইন অ্যাকাউন্টের সব টাকা বাতাসে ভ্যানিশ করে দেয়। জিং নিজের প্রাইভেট বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং পুলিশের পুরো মিশনটা পুরোপুরি ফেল করে। ফলে কমিশনার ক্ষিপ্ত হয়ে কিমকে ফিনান্সিয়াল ক্রাইম থেকে অন্য এক ডিপার্টমেন্টে বদলি করে দেয়। এবার এই ঘটনার পর দেখতে দেখতে প্রায় 1 বছর সময় পার হয়ে যায়। হঠাৎ একদিন আন্তর্জাতিক সংবাদে বড় খবর আসে যে চেয়ারম্যান জিং ইয়াংপেল আর মামা কিমের ক্ষতবিক্ষত লাশ ভিয়েতনামের এক জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। সাধারণ মানুষ আর পুলিশ ডিপার্টমেন্ট এই খবর থেকে ধরে নেয় যে ওয়ান নেটওয়ার্কের আধিপত্য আসলেই মারা গেছে। কিন্তু ক্যাপ্টেন কিম নিজের মন থেকে এই খবর বিশ্বাস করতে পারছিল না। পার্ক জো হোয়াং ততদিনে তার সেই পুরাতন কিডন্যাপের ইনজুরি কাটিয়ে এখন সুস্থ হয়ে উঠেছে। ক্যাপ্টেন কিম একদিন পার্কের সাথে এক গোপন জায়গায় দেখা করে তাকে জানায় যে সে আজও জিংকে আড়াল থেকে ট্র্যাক করে যাচ্ছে এবং তার দৃঢ় বিশ্বাস জিং এখনো ফিলিপাইনে বেঁচে আছে। এই কথোপকথনের কিছুক্ষণ পর দেখা যায় লেফটেন্যান্ট শি জেমা তার 3 মাসের ছুটির পারমিশন বাতিল করে ক্যাপ্টেন কিমের আন্ডারগ্রাউন্ড টিমে আবারও জয়েন করে। তাদের নতুন মিশন হলো যে কোনো মূল্যে ফিলিপাইনে গিয়ে জিংকে খুঁজে বের করা। আসলে জিং তখন ফিলিপাইনে একটা ছিমছাম শহরে নতুন এক ভয়ানক মাস্টার প্ল্যান সাজাচ্ছিল। সে ওখানকার এক প্রভাবশালী পলিটিক্যাল লিডারের সাথে গোপনে মিটিং করে এবং তাকে $6 বিলিয়ন এক বিশাল ফেক ইনভেস্টমেন্টের জন্য প্রস্তাব দেয়। জিং এর টার্গেট এবার আরো অনেক বড়। সে এবার পুরো ফিলিপাইনের সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার ফাঁদ পাচ্ছে। অন্যদিকে ক্যাপ্টেন কিম আর তার ইন্টেলিজেন্স টিম জিং এর সবগুলো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি খুঁজে বের করে এবং একটা একটা করে সার্ভার হ্যাক করতে থাকে। এই গোপন অ্যাকাউন্টের সূত্র ধরে তারা খুব দ্রুতই জিং এর পার্সোনাল উকিলেরও খোঁজ পেয়ে যায়। এভাবেই জিংকে আবারও নিজেদের তৈরি করা জালের ভিতরে আনতে এক নতুন হাইটেক ডিজিটাল লড়াই শুরু হয়। ক্যাপ্টেন কিম জিংকে ফাঁদে ফেলতে এবার এক নতুন দুর্দান্ত চাল চালে। সে নিজেকে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন সাকসেসফুল স্টুডেন্ট এবং বেআইনি স্টক বিজনেসের বড় গডফাদার পিটার হিসেবে পরিচয় দেয়। জিং এর উকিলের সাথে দেখা করে সে বেশ আত্মবিশ্বাসের সাথে বলে যে সে জিং এর আটকে থাকা সব ইল্লিগাল টাকা মাত্র কয়েক মিনিটে রিলিজ করে দিতে পারবে। জিং নতুন করে নিজের টাকার লোভে পড়ে এই ছদ্মবেশী পিটারের সাথে সরাসরি দেখা করতে রাজি হয়। ক্যাপ্টেন কিম তখন ফিলিপাইনের এক বিশাল ফেক থিম পার্ক বানানোর প্রপোজাল দেয় এবং জানায় যে এখান থেকে কয়েক গুণ বেশি সরকারি টাকা লুট করা সম্ভব। জিং এর চোখে তখন আবারও কোটি কোটি ডলারের লোভে স্বপ্ন চকচক করে ওঠে। পরের দিন সকালে ফিলিপাইনের এক 5 স্টার লাক্সারি হোটেলে ক্যাপ্টেন কিম আর চেয়ারম্যান জিং এর সামনাসামনি দেখা হয়। কিম অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জিংকে তার ল্যাপটপের স্ক্রিনে দেখায় যে সে কিভাবে ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে $6 বিলিয়ন এদিক ওদিক করে জিং এর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবে। তবে কিম জিং এর সামনে একটা কঠিন শর্ত দেয়। সে বলে যতক্ষণ না ফিলিপাইনের এই টাকাগুলো ফিজিক্যালি আসছে ততক্ষণ সেগুলো কিমের কন্ট্রোল করা অ্যাকাউন্টে সিকিউর থাকবে। এই সব শুনে জিং মনে মনে কিছু একটা সন্দেহ করলেও সেই বিশাল অঙ্কের টাকার কাছে তার নিজের বুদ্ধি পুরোপুরি লোপ পায়। সে ছদ্মবেশী কিমকে অন্ধের মতন বিশ্বাস করতে শুরু করে, কিন্তু সে জানতো না যে তার চারিপাশে গোয়েন্দাদের এক অদৃশ্য দেওয়াল অলরেডি তৈরি হয়ে গেছে। এবার ফিলিপাইনে সেই হাই স্ট্রেক খেলায় এক চরম নতুন মোড় আসে। চেয়ারম্যান জিং এর ফিলিপাইন ডেরায় হঠাৎ করে পার্ক আর মামা কিম এসে হাজির হয়। আসলে ভিয়েতনামের লাশের খবরটা যে জিং এর সাজানো নাটক ছিল তা এদের উপস্থিতি দেখে পুরোপুরি বোঝা যায়। জিং এর বডিগার্ডরা পার্কের বাইরে একটা নতুন গাড়িতে বসিয়ে রেখে ভিতরে জিং এর সাথে কথা বলতে যায়। জিং তখন রুমে বসে ল্যাপটপ স্ক্রিনের মনিটর করছিল। স্ক্রিনে অদ্ভুত কোডিং দেখে জিনের মনে হুট করে তীব্র সন্দেহ দানা বাঁধতে থাকে। সে নিজের আইটি নেটওয়ার্ক চেক করে মুহূর্তের মধ্যে পার্ককে ডিটেক্ট করে
করে ফেলে যে সে তার আড়ালে ক্যাপ্টেন কিমের মেন অ্যাকাউন্টে কিছু একটা হ্যাক করতে চলেছে। আসলে পার্ক তখন বাইরের গাড়িতে বসে হ্যাকিং এর মাধ্যমে জিং এর পুরো $6 বিলিয়ন ট্রান্সফার করে নিজের দখল করার চেষ্টা করছিল। জিং পার্কের এই ডবল ক্রসিং কথা জানতে পেরে রাগের মাথায় নিজের পকেট থেকে বন্দুক বের করে মামা কিমকে ওখানে খতম করে দেয়। ঘরের পরিবেশটা তখন রক্ত আর আতঙ্কে থমথমে। কিমকে তখন বন্দুকের মুখে বাধ্য করা হয় ফিলিপাইন প্রজেক্টের সব টাকা জিং এর পার্সোনাল অ্যাকাউন্টে ইমিডিয়েটলি ট্রান্সফার করতে হবে। ক্যাপ্টেন কিম নিজের কম্পিউটারে বসে টাকা ট্রান্সফার করার সময় কৌশলে তার নিজের লাইভ লোকেশন তার ব্যাকআপ টিমের সদস্যদের কাছে পাঠিয়ে দেয়। তবে জিং তখনই তার সেই হ্যাক করা বিপুল অঙ্কের টাকাগুলো অ্যাকাউন্টে কনফার্ম দেখে খুশিতে গাড়িতে উঠতে যায়। তবে ঠিক তখনই কিম তাকে এক মরণ কামড় দেয়। কিম তখন জিং এর সামনে এসে হাসতে হাসতে বলে, তুমি কি সত্যিই ভেবেছিলে 1 বছর পর তোমাকে খুঁজে পেয়ে আমি স্রেফ খালি হাতে এসেছি? আসলে পার্ক কিমের অ্যাকাউন্ট হ্যাক করতে গাড়ি বা রুমে বসেনি, বরং সে জিং এর মেন সার্ভারে ঢুকে সব টাকা আবার সাধারণ মানুষের কাছে রিলিজ করে দেওয়ার জন্য সিস্টেম রেডি করে রেখেছিল। জিং নিজের মোবাইল স্ক্রিন চেক করে যখন দেখে তার অ্যাকাউন্টের সব অর্থ পলকের মধ্যে উধাও হয়ে গেছে, তখন তার মাথার রক্ত 1 সেকেন্ডে চোখের পাতায় উঠে আসে। এবার ক্যাপ্টেন কিম সেই গোপন সিগন্যাল পাওয়া মাত্রই গোয়েন্দাদের মেন রেস্কিউ টিম জিং এর গার্ডদের ওপাশ থেকে একসাথে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক ভয়ঙ্কর গোলাগুলি আর টানটান উত্তেজনা লাইভ অ্যাকশন সিকোয়েন্স। জিং নিজের বাঁচার শেষ চেষ্টা হিসেবে পার্ককে বন্দুকের মুখে জিম্মি করে দ্রুত একটা স্পোর্টস গাড়ি চালিয়ে ওখান থেকে পালাতে থাকে। ক্যাপ্টেন কিম আর তার পুরো টিম অন্য একটা রাস্তায় এসইউভি গাড়ি নিয়ে তাদেরকে তীব্র গতিতে ধাওয়া করে। ফিলিপাইনের মাঝ রাস্তায় জিং এর ড্রাইভার পুলিশের গুলিতে স্পটে মারা যায় আর তার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট করে। ফাইনালি চেয়ারম্যান জিং নিজের রক্তাক্ত শরীর নিয়ে তার শেষ সম্বর লেজার ডায়েরিটাকে চেপে ধরে শেষবারের মতো পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ফিলিপাইনের পুরো রাস্তায় পুলিশ বাহিনী দিয়ে ঘিরে রেখেছে। অবশেষে সেই আন্তর্জাতিক স্ক্যামার জিং ইয়াংপেল আইনের লোহার শিকলে শক্তভাবে বন্দী হয়ে যায়। এই পুরো মিশনে সবচেয়ে বড় পাওনা হলো জিং এর গোপন সার্ভার থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ টাকা, যেটাকে কোরিয়ার সেই 40,000 সাধারণ মানুষকে আবারও ফেরত দেওয়া হয়। জিং এর লেজারের ভিতরে তথ্য হতে তার সাথে জড়িত দেশের সব বড় বড় দুর্নীতিবাজদেরকেও পুলিশ একে একে অ্যারেস্ট করে। ক্যাপ্টেন কিম, লেফটেন্যান্ট সিং আর পার্কের যৌথ পরিশ্রমে এভাবেই এক বিশাল অন্ধকার সাম্রাজ্যের চূড়ান্ত অবসান ঘটে।